দর্শক, স্বাগতম আরেকবার জামালস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, ভারতের সাথে অতি সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যে চুক্তি করেছেন, বিশেষ করে বাংলাদেশের করিডোর দেওয়ার ব্যাপারে, আমি করিডোর শব্দটা কেন বলছি দর্শক, আমি আসবো আমার ব্যাখ্যায়। করিডোর দেওয়ার ব্যাপারে যে চুক্তি করেছেন, সেই চুক্তির আলোকে দেশে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিভি নিউজ, অ্যানালাইসিস, আপনার পত্রিকা সহ সবাই বিভিন্নভাবেই বিভিন্নজন এটার পক্ষে বিপক্ষে তুলে ধরার চেষ্টা করছেন। আমি আমার এই ভিডিওতে আজকে প্রথমে এই যে চুক্তিটা, এই চুক্তির কিছু খুঁটিনাটি বিষয় আছে এবং যে উইক পয়েন্টগুলো আছে, যেটার ব্যাপারে প্রধানমন্ত্রী আরও সতর্ক হয়ে তার সাক্ষাৎ করা উচিত ছিল, এবং এটি যে কমপ্লিটলি, আমি এটা মানতে নারাজ যে তিনি সেই চুক্তির পুরো অংশটি নিজে পড়ে দেখেননি বা কিংবা এটার ব্যাপারে তার কনসার্ন তিনি দেননি। এই বিশেষ করে যে তিনটা উইক পয়েন্ট আছে, ভেরি উইক পয়েন্ট, এইগুলা থাকা সত্ত্বেও কেন এই চুক্তিতে স্বাক্ষর করা হলো, এক। দ্বিতীয়ত হচ্ছে, এই চুক্তির এই দুর্বলতার ফলে বাংলাদেশের কি কোনো লাভ হবে এই চুক্তিটা করার পর। তৃতীয়ত, এই চুক্তি করার ফলে বাংলাদেশে কোনো নিরাপত্তার কনসার্ন দেখা দেবে কিনা, এবং এই নিরাপত্তা ইস্যুগুলোকে পুঁজি করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে কিনা, আমরা সেটাই একটু আলোচনা করার চেষ্টা করব। দর্শক, প্রথমেই আসি যে চুক্তিটা, আপনারা জানেন যে ভারতের সাথে এর আগেও অনেকগুলো চুক্তি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এইবার তার সফরে তিনি মূলত এই ভারতকে করিডোর দেওয়া, তিস্তার ব্যাপারে আলোচনা করা এবং আরও যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে এসে তিনি বাংলাদেশে যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে তিনি তিনটি জিনিসকে বেশি প্রাধান্য দিয়ে আলোচনা করেছেন তার সাংবাদিক সম্মেলনে। যদিও এই ধরনের নিয়মিত সাংবাদিক সম্মেলন আমরা দেখি, মূলত সত্যটা বলা বা সত্যটা প্রকাশ করাচ্ছে এক শ্রেণীর অতি উৎসাহী এবং অতি তৈলবাজ, আমি বলি, যদি সাংবাদিক আছেন যারা সত্যটাকে মানুষের সামনে উপস্থাপন করাচ্ছে কিভাবে প্রধানমন্ত্রীর প্রশংসা করা এবং আর্টিফিশিয়াল কিছু কথাই বেশি বলে থাকেন বলে আমার অন্ততপক্ষে প্রতীয়মান মনে হয়। এবং আমি বিশ্বাস করি দেশের মানুষও সেটাই মনে করে যে সাংবাদিক সম্মেলনের নামে মূলত এখানে এক ধরনের তৈলবাজি হয়। যাই হোক দর্শক, আমরা আসি একে একে। প্রথমে যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তিটার ব্যাপারে একটা কথা বলবো, যে বাংলাদেশ অথরিটির সেকশন 4(1)-এ বলা হচ্ছে যে বাংলাদেশ অথরিটি কোনো ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারবে না। বাংলাদেশ অথরিটি হ্যাজ নো রাইট টু ডু ফিজিক্যাল ইন্সপেকশন যখন বাংলাদেশের ভিতর দিয়ে এই ট্রেনটা যাবে। তার আগে দর্শক, বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়ার এই কথা বলার আগে আমি একটু আগে ক্লিয়ার করে নেই। অনেকেই বলছেন এটাকে ট্রানজিট, আবার কেউ বলছেন এটাকে করিডোর। আমি এটাকে করিডোর বলছি, বিকজ ট্রানজিট হচ্ছে, এখানে প্রধানমন্ত্রীও স্বয়ং উদাহরণ দিয়েছেন ইউরোপের ব্যাপার এবং ইউরোপের পারসেপশন এবং বাংলাদেশের পারসেপশন কিন্তু এক জিনিস নয়। কারণ ইউরোপের যেটা হচ্ছে, এক দেশ থেকে যাচ্ছে অন্য দেশের উপর দিয়ে যাচ্ছে, গিয়ে আবার তৃতীয় আরেকটি দেশে গিয়ে ট্রেনটা প্রবেশ করছে, সেটা হচ্ছে ট্রানজিট। আর করিডোর হচ্ছে, আপনার মনে করেন ভারত থেকে যে ট্রেনটা আসবে তারা শুধু বাংলাদেশের ভূমিটা ব্যবহার করে আবার সে গিয়ে তার নিজ দেশেই প্রবেশ করছে, অর্থাৎ তার দেশের এই দীর্ঘ পথ ঘুরে অন্য জেলায় যাবার জন্য যে সময় অর্থ তারা সেভ করতে চাচ্ছে, সেটার জন্যই বাংলাদেশের ভিতর দিয়ে তারা করিডোর চাচ্ছে। কাজেই যে তারা এটাকে গুলিয়ে ফেলতেছেন, ট্রানজিট না করিডোর। এমনকি আমি নিজেও বলি, অনেকেই বলেন, কিন্তু বাস্তবে হচ্ছে এটা হচ্ছে করিডোর। এই করিডোর আমাদের জন্য লাভজনক নাকি আমাদের নিরাপত্তার জন্য হুমকি, বা আরও কি কি মেরিট ডিমেরিট আছে, আমি দুইটি জিনিস তুলে ধরার চেষ্টা করবো দর্শক। এখন সেই যে ট্রেনটা ইউরোপের একটা পারসেপশন, আর বাংলাদেশের প্রেক্ষাপটে ভারত থেকে আসবে, বাংলাদেশের উপর দিয়ে গিয়ে আবার ভারতে প্রবেশ করছে। এখানে এই কন্ট্রাক্টের সেকশন 5(1)-এ বলা হচ্ছে, if there is a conflict in between India and Bangladesh, the interest of India will only prevail. This is totally unacceptable.
আমি আবার বলছি দর্শক, ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া উইল অনলি প্রিভেইল। তার মানে হচ্ছে কোনো কনফ্লিক্ট দেখা দিলে শুধু ভারতের ইন্টারেস্টটা এখানে অগ্রাধিকার ভিত্তিতে থাকবে বা প্রাধান্য পাবে, এখানে বাংলাদেশের কিছুই করার থাকবে না। এটা হচ্ছে মূল দুইটা পয়েন্ট। তারপর আরেকটা আছে, নো কাস্টম এক্সাইল অ্যান্ড লেভি উইল বি পেইড টু দ্য বাংলাদেশ, অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ উইল বি অ্যাপ্লিকেবল। এখন এটার সাথে আসবে বাংলাদেশ কি লাভ হতে পারে বা না হতে পারে, আমি সেই ব্যাখ্যায় যাবো দর্শক। এই যে এখানে বলা হচ্ছে যে নো ফিজিক্যাল ইন্সপেকশন, এই নো ফিজিক্যাল ইন্সপেকশনেই আমাদের আপত্তিটা। এক, যখন মনে করেন খুব সঙ্গত কারণে ভারতের, আপনারা জানেন যে এই যে সেভেন সিস্টার, যেটার জন্য মূলত এই করিডোরের চাচ্ছে ভারত, তাদের এই রাজ্যগুলা চাচ্ছে স্বাধীন হতে, এবং এই রাজ্যগুলোতে অনেকগুলা উপজাতি গোষ্ঠী আছে, উলফা আছে, আরও অনেকগুলা উপজাতি গোষ্ঠী আছে। তারা চাচ্ছে ভারত থেকে তাদের বিচ্ছিন্ন হয়ে যেতে এবং তারা একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে। এখন এই স্বাধীন রাষ্ট্র গঠনার তাদের এই দাবির বিপক্ষে ভারত সরকার অবস্থান নিয়ে অনেক বছর থেকেই তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থাটি দমনের চেষ্টা করছে। এখন যখন ভারত, এখানে বলা হচ্ছে নো ফিজিক্যাল ইন্সপেকশন, তাহলে ভারত যখন পণ্যবাহী ট্রেনগুলোর পাশাপাশি এই ট্রেনের ভিতর যদি অস্ত্র সরবরাহ করে, খুব সঙ্গত কারণেই এই যে 7টি রাজ্যের যে উগ্র স্বাধীনতাকামী সংগঠনগুলা, তারা মনে করবে বাংলাদেশ ইজ ওয়ার্কিং উইথ কোঅপারেশন উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট, এবং তারা আমাদেরকে দমনের জন্য ইন্ডিয়ার সরকারকে সহায়তা করছে, কাজেই তারা কিন্তু বাংলাদেশের উপর খেপে যাবে। ফলে আমাদের দেশের সন্ত্রাসবাদ এবং উগ্র এই সকল স্বাধীনতাকামী সংগঠনের সাথে আমাদের এক ধরনের সংঘাত লাগতে পারে। বিকজ এখানে বলা হচ্ছে সামরিক নো ফিজিক্যাল ইন্সপেকশন, নো ফিজিক্যাল ইন্সপেকশন, তার মানে হচ্ছে যে এখানে কি ধরনের পণ্য দেবে নাকি না তারা কোনো ধরনের অস্ত্র দেবে, এটা তো আমরা দেখতেই পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, যদি কনফ্লিক্ট হয় তাহলে ভারতের ইন্টারেস্ট থাকবে, এবং আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ ছাড়া কোনো ধরনের ট্যাক্স, কাস্টম এগুলো আমরা পাবো না। এটা বাংলাদেশের জন্য খুব একটা লাভবান হবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। তারপরে আসেন, একটা বিদেশি শক্তির সাথে আপনি যখন দেশের অভ্যন্তরে দেশের ভূমি ব্যবহারের পারমিশন দিচ্ছেন, প্রধানমন্ত্রী নিঃসন্দেহে তার উচিত ছিল সংসদে এটি আলোচনা করা, এবং আলোচনা করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়েই তিনি গিয়ে সেই ধরনের চুক্তিতে স্বাক্ষর করা তার উচিত ছিল। তিনি ক্লিয়ারলি সেটা করেননি। বিতর্ক এখানে থাকতেই পারে যে তিনি একজন জনগণের বুটে নির্বাচিত কোনো প্রতিনিধি নয়, কিংবা তারা একদলীয় শাসন ব্যবস্থায় পরিচালনা করেন। যেটাই হোক, বিতর্কের ক্ষেত্রে আমরা তো ধরে নিতেই হবে যে তিনি যেহেতু দেশ রান করছেন, তিনি এখন প্রধানমন্ত্রী, কাজেই তিনি কেন এই বিষয়টা, এত জনগুরুত্বপূর্ণ বিষয়টা সংসদে আলোচনা না করে চুপি চুপি গিয়ে তিনি কেন ওই জায়গায় স্বাক্ষর করলেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তির আগে তার এই ধরনের বিতর্কিত দুইটি পয়েন্টে, যে আপনার ফিজিক্যাল ইন্সপেকশন থাকবে না, এবং কোনো কনফ্লিক্ট হলে ভারতের ইন্টারেস্ট থাকবে, এবং কোনো ধরনের ট্যাক্স, কাস্টম এগুলো বাংলাদেশ পাবে না, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ ছাড়া, এটা আগে জাতিকে এবং সংসদকে, যদিও এই সংসদ নিয়েও বিতর্ক আছে, এগুলা আমিডামি নির্বাচন হয়েছে, তারপরেও যেহেতু সংসদ চলছে, আপনার সংসদে এটা আলোচনা করা উচিত ছিল বলেই আমরা বিশ্বাস করি। যাই হোক দর্শক, এরপরে আসি আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে বাংলাদেশের লাভটা কি হতে পারে, আমরা যদি একটু দেখে নেই। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য, ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। এ যাবৎ যা অভিজ্ঞতা, তাতে বলা যায় নতুন এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ তেমন কিছু পাবে না। এই কথাই বলেছেন বিবিসি বাংলাকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। যাই হোক, 2010 সালে এ ধরনের একটি চুক্তি হয়েছিল, এর মাধ্যমে দেশে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা বলেও আমরা কাজের কাজ কোনো আর্থিকভাবে তো লাভবান হইনি, আর বরং আমাদেরকে মাসুল দিতে হচ্ছে। এবং বলা হয়েছিল যে বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে, কিন্তু পরে আদৌ কি কোনো $1 মিলিয়ন আয় হয়েছে তেমন কিছু তো শোনা যায় না, বিবিসি বাংলাকে বলেন মিস্টার তৌহিদ। যাই হোক, এখন যেটা মেইন কনসার্ন, বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা নেওয়ার সুযোগের ফলে আগের তুলনায় ভারতের পণ্য পরিবহন ব্যয় অনেক কমে আসবে, কাজেই তাদের যত টাকা সাশ্রয় হবে সেই বিবেচনায় এই সাশ্রয়ের একটা রেশিও বাংলাদেশ সরকার
পাবে কি না এই ধরনের কোনো ক্লিয়ার বিষয় উল্লেখ করা নেই এই কন্ট্রাক্টের মধ্যে। খেয়াল করুন দর্শক, খুব সঙ্গত কারণেই আপনারা দেখেছেন ম্যাপে দেখতে পারেন যে কত দীর্ঘ পথ পাড়ি যেতে হচ্ছে, কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে চলে গেলে তারা অন্তত আমি মনে করি 1/4 টাইমে তারা চলে যেতে পারতেছে। কাজেই এই লাভের অংশটার কিছু অংশ বাংলাদেশ পাবে কিনা এ ধরনের কোনো কিছু উল্লেখ করা নেই চুক্তিতে। তবে চুক্তিতে শর্ত রেখে যদি খরচটা ভারতকে দিয়ে বহন করানো যায় তাহলে বাংলাদেশ লাভবান হবে, কারণ লাইনটি বাংলাদেশও ব্যবহার করতে পারবে, বিবিসি বাংলাকে বলেন মিস্টার রহমান। এই চুক্তিতে কিন্তু এইটাও উল্লেখ নেই যে যদি ভারত এইখানে রেললাইন নির্মাণ করে তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে, কারণ যেহেতু এইগুলা মালবাহী ট্রেন হবে, হেভি ট্রেন হবে এবং এদের স্পিডও বেশি হতে পারে, এই ট্রেনটা বাংলাদেশ ব্যবহার করতে পারবে কি না এক। দ্বিতীয়ত হচ্ছে এইটা যদি বাংলাদেশ ব্যবহার করতে পারে তাহলে তো সেখানে বাংলাদেশেরও কিছুটা লাভের সম্ভাবনা আছে। এগুলার কোনো ক্লিয়ার কোনো কিছু লেখা নেই চুক্তিতে। ভারতের কাছে সেই সুযোগ আদায়ের ক্ষেত্রেও নতুন এই চুক্তিটি একটি বার্গেনিং চিপ হিসাবে কাজে লাগতে পারে বলে জানিয়েছেন আমাদের বিবিসিকে জানিয়েছেন মুস্তাফিজুর রহমান। যাই হোক দর্শক, এই যে আর নিরাপত্তার কথা আমি আসছি নিরাপত্তায় দর্শক। এখন প্রশ্নটা হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার নয় যে বাংলাদেশের যে ট্রেন লাইনটা আছে ওই ভারতের সীমান্ত থেকে আরেক সীমান্ত পর্যন্ত ওই 7 সিস্টারের যে কানেক্টিং যে রুটটা, এই রুটটা অবশ্যই অনেক দিনের পুরানো রুট। সেই রুটটাকে মডিফাই করা হবে না নতুন লাইন নির্মাণ করা হবে? আর নতুন লাইন নির্মাণ করা হলে কি সেখানে বাংলাদেশ ইউজ করতে পারবে কিনা? আমি মনে করি এই ধরনের ক্লিয়ার ইন্ডিকেশন ছাড়া এ ধরনের চুক্তি করাটা সম্পূর্ণরূপে বোকামি হয়েছে। আর তাছাড়া প্রধানমন্ত্রী কেন এই চুপি এই চুক্তিটা করতে গেলেন? এবং এটি দিয়ে এর আগেও বলা হয়েছিল বাংলাদেশ লাভবান হবে, কিন্তু বাংলাদেশ কোনোভাবে লাভবান হবে না। এবং এই চুক্তিতে যে বাংলাদেশ যে লাভবান হবে না আমি বলছি দর্শক, তার প্রমাণ তারা আগেই কন্ট্রাক্টে কিন্তু লিখে রেখেছে। প্রধানমন্ত্রী কি বুঝে এই চুক্তিতে স্বাক্ষর করলেন? খেয়াল করুন, নো ফিজিক্যাল ইন্সপেকশন, আপনি কোনো ইন্সপেকশন করতে পারবেন না। 2, কনফ্লিক্ট হলে ভারতের ইন্টারেস্টটাই প্রিভেল হবে। 3, নো কাস্টম, এক্সাইজ অ্যান্ড বিএটি ইউ উইল রিসিভ, অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ। আরও অনেকগুলো ডিমেরিটস আছে দর্শক, আমি মেইন এই 3টাই তুলে ধরলাম এই চুক্তির যে ক্ষতিকর দিকগুলা। এখন আসি আমি নিরাপত্তার ব্যাপারটা, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক। নিরাপত্তার ব্যাপারে আমি বলছি, আমি সংক্ষেপে বলে নিই। এখানে মেইনলি যেটা হবে, যেহেতু ফিজিক্যাল ইন্সপেকশন নেই, এই ট্রেন দিয়ে যদি অস্ত্র সরবরাহ করে, ভারত তার সামরিক সরঞ্জাম ব্যবহার করে, এবং এখানে যদি কোনো কারণে মনে করেন বাংলাদেশের কনফ্লিক্টের কারণে এই ট্রেনে বাংলাদেশের কোনো নাগরিক ক্ষুব্ধ হয়ে আক্রমণ করেই বসে, তাহলে ভারত দোষারোপ করবে আমাদের দেশের নাগরিকরা সেখানে আক্রমণ করে অস্ত্র লুট করে নিয়েছে। তার এসে বাংলাদেশের ভিতরে ঢোকার একটা পথ এবং ক্ষেত্র সৃষ্টি হবে। ভারত নিঃসন্দেহে একটি বড় রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, সেটা তো অস্বীকার করা যাবে না। আমরা ছোট হলেও আমাদের তো একটি স্বাধীন মানচিত্র আছে, আমাদের স্বাধীন পতাকা আছে, আমরা একটা স্বাধীন দেশ। এটা গেলো একটা। দ্বিতীয়ত হচ্ছে ওই যে আমি একটু আগেই বলছিলাম যে ওই যে 7 সিস্টারের যে উগ্র গোষ্ঠীগুলো আছে তারা মনে করবে বাংলাদেশ ভারতকে সহযোগিতা করতেছে আমাদেরকে দমনের জন্য, কারণ তারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে পারে। 3 হচ্ছে চীনের সাথে আমরা ধরেই নেই ভারতের একটা যুদ্ধ লেগেই আছে অনেকটা, তাদের সবসময় মানে একে অন্যের প্রতি বৈরিভাব। এর মধ্যে আবার যুক্ত হয়েছে নতুন করে সংঘাত এই তিস্তার ব্যারেজ নির্মাণ নিয়ে। কাজেই এই তিস্তার এই যে কার্যক্রমটা বা ব্যারেজ নির্মাণ, এইটার সাথে যখন চীনের সংঘাত শুরু হবে ভারতের সাথে চীন সেই ক্ষেত্রে আবার মায়ানমারের বন্ধু রাষ্ট্র, মায়ানমারকে চীনই কিন্তু মূলত অস্ত্র সহ অর্থনৈতিকভাবে সব কিছু দিয়ে সহায়তা করে। আবার মায়ানমারের সাথে আছে আমাদের বর্ডার। এই এতগুলো জটিল সমীকরণ মিলিয়ে আমি জানি না কেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের ঘাড়ে এই ধরনের বিপদটা ডেকে আনতেছেন। ভারত তার খরচ কমানোর জন্য পণ্য এক জেলার থেকে অন্য জেলায় নেওয়ার জন্য, সেটা তো তার ব্যাপার। আর তারপরেও আপনি যদি আনতেই হয়, আমি এটার পজিটিভ নেগেটিভ বললাম দর্শক, আনতেই হয়, তাহলে আপনি কেন এটা চুপি করলেন, কেন সংসদে আলোচনা করলেন না, এবং আপনি এই ধরনের কন্ট্রোভার্সিয়াল চুক্তিতে আপনি কেন স্বাক্ষর করতে গেছেন? নো ফিজিক্যাল ইন্সপেকশন, হোয়াট ডাজ ইট মিন? আপনার দেশের উপর দিয়ে যাবে, আপনার অবশ্যই এখানে আপনার চেকিং থাকতে হবে। প্রয়োজনে আপনি মেটাল ডিটেক্টর দিয়ে দেখতে পারেন, নট নেসেসারি টু টেক আউট অল দ্য গুডস অ্যান্ড টু স্পেন্ড দ্য টাইম অন বর্ডার।
আপনি মেটাল ডিটেক্টর দিয়ে দেখতে পারেন, এখান দিয়ে যদি অস্ত্রটা আপনি থামিয়ে দিতে পারবেন ট্রেনটাকে, কিন্তু আপনি যে চুক্তি করেছেন, ইউ হ্যাভ নো রাইট টু স্টপ দেয়ার ট্রেন। Miss Hasina Wajid, you are a prime minister. You are making this contract completely against the sole purpose of the Bangladeshi peoples and Bangladesh sovereignty. বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনি নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করে রাখার জন্য আপনি এই চুক্তিটা করছেন। আপনাকে এই চুক্তি সম্পূর্ণরূপে একজন রাষ্ট্রদ্রোহী শাসক হিসাবেই এই পরিচয় করিয়ে দেবে। আপনি বলছেন স্বাধীনতা বিক্রি হয়ে যাবে, দেশ বিক্রি হয়ে যাবে। আপনি মস্করা করে বলছেন কি পাল্লা দিয়ে বিক্রি হবে নাকি? আপনার সাথে আরো কিছু চাটুকার ছড়াকার দেখলাম কথা বলছে। সেই ছড়াকার যে ব্যঙ্গ করে যে ছড়াটা লিখেছেন, তিনি কি এই চুক্তিটা পড়ে দেখেছেন? যাই হোক দর্শক, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তবে এইগুলা যে আমাদের জন্য কোনোভাবেই সুখকর নয় সেটা সময় হয়তো এক সময় বলে দেবে। তবে ততক্ষণে হয়তো আমাদের খুব দেরি হয়ে যাবে, আমরা অনেক বিপদে পড়ে যাব। এখনই আমাদের সতর্ক হতে হবে, বিরোধী রাজনৈতিক মতকে এটা নিয়ে সেমিনার করে এটার বিরুদ্ধে জনমত গঠন করতে হবে, এবং এই চুক্তি কোনোভাবেই যে কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো আছে এগুলো রেকটিফাই না করে, কিংবা এ ধরনের চুক্তি করার আগে আমাদের নিরাপত্তার ইস্যুটাকে সবচেয়ে আগে বিবেচনায় এনে এই চুক্তিকে রহিত করতে হবে। ভালো থাকবেন দর্শক।